ফার্নেস অয়েল আমদানি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। চলতি মজুদে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র চলবে আর ১ মাস। গ্রীষ্মে ৩,০০০ মেগাওয়াট লোডশেডিং এর আশঙ্কা। গভর্নমেন্ট আমাদের থেকে ৩ থেকে ৩,৫০০ মেগাওয়াট এইচএফও প্ল্যান থেকে ইলেকট্রিসিটি নেয়। তো এই পুরোটাই আমরা দিতে পারবো। দ্যাট মিনস ৩,০০০ মেগাওয়াট কিন্তু লোডশেডিং হবে। জ্বালানি তেল নিয়ে কাটেনি গ্রাহক ভোগান্তি। আজও বন্ধ অনেক পাম্প। চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড বিতরণ শুরু। বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল বৈশ্বিক পুঁজিবাজার। ১ মাসে গায়েব কয়েক ট্রিলিয়ন ডলার। অনেকেই তুলে নিচ্ছে মূলধন ও বিনিয়োগ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। জ্বালানি তেল সংকটের ধাক্কা লাগতে পারে বিদ্যুৎ উৎপাদনে। শুধু ফার্নেস অয়েল আমদানিতে দেরি হলে এবার গ্রীষ্মে লোডশেডিং হতে পারে ৩,০০০ মেগাওয়াট পর্যন্ত, এমন আশঙ্কা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকের সংগঠন বিপার সভাপতি জানালেন। ফার্নেস অয়েলের চলমান মজুদ দিয়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ব্যাকআপ দেওয়া যাবে। এরপর চাহিদা সামাল দেওয়ার কোনো প্রস্তুতি এখনও নেই। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। অপরিশোধিত তেল বা ক্রুড পরিশোধনের পর যে ভারী ও কালো পদার্থ তৈরি হয় সেটি ফার্নেস অয়েল নামে পরিচিত। বাংলা ভাষায় অনেকে এটিকে গাদ হিসেবেও চেনেন। দেশে ডিজেলের পাশাপাশি এই তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় ভাড়ায় চালিত কেন্দ্রে। বিদেশি রিফাইনারিতে পরিশোধনের পর এই তেল পাওয়ার প্ল্যান্টের জন্য আমদানি হয়। ফার্নেস অয়েলের চাহিদা বছরে প্রায় ৪০ লাখ টন। কিন্তু এই তেল আমদানিতেও বিপত্তি বাঁধিয়েছে মধ্যপ্রাচ্য সংকট। যুদ্ধ শুরুর পর থেকে প্রতি টন ফার্নেস অয়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে $৯০০ আশপাশে, যা সাধারণ সময়ের চেয়ে প্রায় $৩০০ বেশি। মূল আমদানি সিঙ্গাপুর থেকে হলেও ইদানিং সেখানে ঘাটতি আছে। হরমুজ প্রণালীর কারণে বেগ পেতে হচ্ছে সৌদি আরব, কাতার ও আরব আমিরাত থেকে আনতেও, যা সার্বিক ধাক্কা লাগছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনে। বলা হচ্ছে এখন পর্যন্ত ৩.৫ লাখ টনের মতো ফার্নেস অয়েল মজুত আছে, যা দিয়ে কেন্দ্র চালানো যাবে এপ্রিলের কিছু সময়। এটা হয়তো আমরা খুশি হতে পারি যে হ্যাঁ, এপ্রিল পর্যন্ত আমার কাভারে আছে। বাট এটা খুশি না, এটা অবশ্যই একটা সিরিয়াস হলো একটা দুঃসংবাদ। বিকজ এরপরে তো আমাদের তেল নাই, এরপরে তো আমরা প্রডিউস করতে পারবো না। এবং আজকেও যদি গভর্নমেন্ট আমাকে টাকা দেয়, 40 ডেজ লাগবে আমাকে তেল ইম্পোর্ট করতে। যখনই এটা ১৬,০০০ মেগাওয়াট লেভেলে হলো ইলেকট্রিসিটি কনজামশন রিকোয়ারমেন্টটা চলে যায়, গভর্নমেন্ট আমাদের থেকে ৩ থেকে ৩,৫০০ মেগাওয়াট এইচএফও প্ল্যান থেকে ইলেকট্রিসিটি নেয়। তো এই পুরোটাই আমরা দিতে পারবো। দ্যাট মিনস ৩,০০০ মেগাওয়াট কিন্তু লোডশেডিং হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই উৎপাদন মূল্যে বিদ্যুৎ বিক্রির চাপ দিচ্ছে বিদেশি ঋণদাতারা। বাড়তি দামে স্পট মার্কেট থেকে জ্বালানি কিনে চলমান সংকট সামাল দেওয়া কঠিন। এ অবস্থায় ফার্নেস অয়েলের দাম বেড়ে গেলে স্বভাবতই চাপ পড়বে ডলারের রিজার্ভে। জোরালো হবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রশ্ন। অর্থনীতির এই ধাক্কা কি সামাল দেওয়া সম্ভব? যতক্ষণ পর্যন্ত বাড়তি ডলার না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি জ্বালানি আমদানির জন্য মূল্য বৃদ্ধি করে আপনি কোনো উপকার পাবেন না। সুতরাং সেই জায়গাটি থেকে যেটা হতে পারে, এই মুহূর্তে বিপিসি তার অর্থ দিয়েই কিন্তু পরিশোধ করতে পারে। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিমন্ত্রী মহোদয় বলেছিলেন যে সরকার ভর্তুকি দিচ্ছেন ১৬৩ কোটি টাকার মতো। প্রকৃতার্থে এটা কোনো ভর্তুকি না, কেননা বিপিসি বছর বছর লাভ করছে, কিন্তু লাভের টাকাটি সরকার নিয়ে নেয়। আগামী ২ মাসের মধ্যে ডিজেল, জেট ফুয়েল ও অকটেনের পাশাপাশি ৫০,০০০ টন ফার্নেস তেল আমদানি করতে চায় সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে বিপাকে পড়েছেন চালক এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। সকালে রাজধানীর বেশ কয়েকটি পাম্প বন্ধ দেখা গেছে, তবে রাজধানীর পরিবাগের একটি ফিলিং স্টেশনে রেশনিং করে অকটেন নেওয়া হচ্ছে। স্টেশনটিতে মোটর বাইকে ৫ লিটার ও ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার করে অকটেন দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। সরবরাহে অস্বাভাবিকতা এবং ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা মিলিয়ে অঘোষিত সংকট তৈরি হয়েছে পাম্পে। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক,
পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন, আর গ্রাহকরা চাহিদা মতো কি তেল পাচ্ছে? রুহি, এখনও যে পাম্পগুলো রয়েছে রাজশাহীতে বেশিরভাগ পাম্পগুলো কিন্তু বন্ধ রয়েছে। দু একটি পাম্প বাদে বেশিরভাগ পাম্প কিন্তু এখনও তাদের গ্রাহকদের চাহিদা মতো কিন্তু তেল দিতে পারছে না, এবং যে পাম্পগুলো খোলা থাকছে সেগুলোতে আসলে তেল দেওয়া নির্ধারিত আগের সময়, যেমন আমি একটু আগে এই আফরিন ফিলিং স্টেশন যেখানে রয়েছে রাজশাহীর এই আলুপট্টি মোড়ের পাশে, সেখানে গিয়েছিলাম। সেখানে দীর্ঘ লাইন দেখেছি, এবং যারা গ্রাহক রয়েছে মোটরসাইকেল নিয়ে তারা ভোর 4টা এবং 5টার সময় কিন্তু তারা অপেক্ষা করছিলেন, এবং অনেকে এই সকাল 10:30, 10টা, 11টার দিকে কিন্তু তেল পেয়েছেন। দীর্ঘ প্রায় 5-7 ঘন্টা কিন্তু দাঁড়িয়ে তারপরে তেল পেয়েছেন। এখন যে পাম্পটিতে রয়েছে গুলপুকুর, এটি রাজশাহী মহানগরীর একদম প্রাণকেন্দ্রে। এখানে শুধু ডিজেল দেওয়া হচ্ছে, তবে মোটরসাইকেলে যারা রয়েছে মোটরসাইকেল কিন্তু দেওয়া হচ্ছে না। এখন যে যানবাহনগুলো রয়েছে বিভিন্ন বাস থেকে শুরু করে এবং কার, এবং যারা এই শহরের ভেতরে আসলে কিছু জায়গা যে কৃষি আবাদ করে ডিজেলের দরকার হয় সেচের জন্য, তাদেরকে দেওয়া হচ্ছে, আমরা তেমনটি জেনেছি। সকাল থেকে আমি পাম্পগুলোতে ঘুরে যেমন দেখেছি যে পাম্পে যে তেলের যে হিসাব টাঙানোর যে বাধ্যতামূলক করেছে বিপিসি, সেটি কিন্তু করা হয়নি, এবং এই ডিপো থেকে যখনই আসলে তেল আসছে তখনই যারা গ্রাহক রয়েছে তারা লাইন ধরে আসলে তেল নিচ্ছেন। এবং ট্যাগ অফিসার যে নিয়োগের যে বিষয়টি, সেটি আমি গতকালকে আজকে সেটি কিন্তু দেখতে পাইনি যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে, এবং এই বিষয়ে আসলে অনেকে জানেও না। এবং রেশনিং পদ্ধতিতে যে তেল দেওয়ার যে কার্যক্রম, সেটি আমি দেখছি রাজশাহী মহানগরীতে যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে তেল দেওয়া হচ্ছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি যে 500 টাকার ওপরে আসলে মোটরসাইকেলে সেগুলোতে পাম্প দেওয়া হচ্ছে না, তেল দেওয়া হচ্ছে না, এবং 1000 টাকার ওপরে আসলে যে কার রয়েছে, অন্যান্য যে যানবাহন রয়েছে তাদেরকে তেল দেওয়া হচ্ছে না। এবং বলা যায় যে তেল নেওয়ার জন্য যে দীর্ঘ লাইন, প্রায় 5-7 ঘন্টা অপেক্ষার পরে আসলে অনেকে তেল পাচ্ছেন, এবং তেলের যে এই ক্রাইসিস যেটি সৃষ্টি হয়েছে সেই বিষয়ে আসলে সকলের প্রত্যাশা যেন দ্রুত সময়ের মধ্যে এটি নিরসন হয়, এবং স্বাভাবিকভাবে যেমন আগে যেমন গ্রাহকরা তেল পাচ্ছিলেন সেভাবে কিন্তু তারা যেমন তেল পায়, তাদের প্রত্যাশা সেটি। রুহি। তারেক, আপনাকে ধন্যবাদ। এদিকে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। ব্যারেল প্রতি ছাড়িয়েছে $116। মাসিক বৃদ্ধির রেকর্ড গড়েছে ব্রেন্ট ক্রুড। সোমবার আগের দিনের তুলনায় 2.9% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $115.93, যা 27 ফেব্রুয়ারির তুলনায় 62% বেশি। যুক্তরাষ্ট্রের ব্রেন্ট ক্রুডের দাম 3.01% বেড়ে দাঁড়িয়েছে $102.64। oilprice.com বলছে 1990 সালে ইরাকের কুয়েত আক্রমণের সময় বৃদ্ধির হার ছাড়িয়ে গেছে তেলের দাম। এমন পরিস্থিতিতে বৈশ্বিক মন্দার শঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধ শুরুর আগে ব্যারেল প্রতি তেলের দাম ছিল $72 মতো। চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ফুয়েল কার্ড বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। সকাল 9টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল 6টা থেকেই লাইনে দাঁড়ান অনেকে। রোববার জেলা প্রশাসনের সভায় জানানো হয় 30 ও 31 মার্চ জেলা প্রশাসক কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু হবে। কার্ড সংগ্রহ করতে হলে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। আগামী 1 এপ্রিল থেকে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। তবে কৃষকদের জন্য এই নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই 24 ঘন্টা বিক্রি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপি এর ফলে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক বাণিজ্য 1 দশকে দ্বিগুণ হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের পর কিছু সহজ শর্ত বন্ধ হলেও সমাধান অসম্ভব নয়। তবে দর কষাকষিতে দুই দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে, এমন মন্তব্য করেছেন জাপানের রাষ্ট্রদূত শিনচি সাইদা। সকালে রাজধানীতে ইপিএ চুক্তির উদযাপন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। জানান, ট্রেড নেগোসিয়েশনের অভিজ্ঞতা সবসময় সুখকর নয়। এ সময় কাস্টমস জটিলতা দূর করার আহ্বান জানায় জাপান বাংলাদেশ চেম্বার কমার্স। সভাপতি তারেক রাফি ভূঁইয়া বলেন, অর্থনৈতিক অঞ্চলে শুরু থেকেই সব সুযোগ সুবিধা নিশ্চিত করা উচিত, যেন জাপানের বিনিয়োগকারীদের কোনো ভোগান্তি না হয়। ঘন ঘন বিনিয়োগ নীতি পরিবর্তনের সমালোচনা করেন তিনি। বলেন, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সত্যিকার অর্থে কার্যকর করতে হবে। এ সময় রাষ্ট্রদূত বলেন, ইপিএ চুক্তির ফলে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অবস্থান শক্তিশালী হবে। Restoration of law and order
নতুন সরকারকে বেশ কিছু কার্যকর উদ্যোগ নিতে হবে, যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আমার মনে হয় এটি নিশ্চিত করতে পারলে বিনিয়োগকারীদের মনে আস্থা আরও অনেক বেশি নিশ্চিত হবে। গণমাধ্যমে বাংলাদেশ জাপানের ইপিএ চুক্তি নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আমার মনে হয় তারা শুধুমাত্র আগামী 3 থেকে 5 বছরের কথা ভাবছে, যেখানে দুই দেশ আগামী 30 থেকে 50 বছরের বাণিজ্যিক অংশীদারিত্বের কথা ভেবে দেখছে। সোশ্যাল ইসলামী ব্যাংককে শরিয়া ভিত্তিক রুগ্ন ব্যাংকের সাথে একীভূত না করার দাবি জানিয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা, সাধারণ বিনিয়োগকারী ও গ্রাহকরা। সময় দিলে উদ্যোক্তাদেরই সহায়তায় ব্যাংকটি ঘুরে দাঁড়াতে সক্ষম। এজন্য বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চান তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান রেজাউল হক। আওয়ামী লীগ আমলে ব্যাংকটিকে দখলে নিয়ে যে লুটপাট হয় তার দায় চাপানো হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের উপর। 2024-এ রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করা হয়। সেখানে প্রকৃত উদ্যোক্তাদের পাশ কাটিয়ে দায়িত্ব নেওয়া হয় অনভিজ্ঞদের, যে কারণে ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর বদলে আরও দুর্বল হয়েছে বলেও মন্তব্য করেন সাবেক চেয়ারম্যান। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাহক আস্থা ফিরিয়ে ব্যাংকটিকে লাভজনক করা সম্ভব বলেও মনে করেন তিনি। প্রিপেড মিটারের মাসিক চার্জ নিয়ে সমাধান বের করতে চায় সরকার। এর মধ্যে ভাড়া তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গ্রাহকরা। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু মিটার ভাড়া নয়, গ্রাহকের উপর থেকে ডিমান্ড চার্জ বা অতিরিক্ত ব্যয়ের চাপ কমানো উচিত। বিদ্যুতের অপচয় রোধ আর চুরি ঠেকাতে গোটা বিশ্বে প্রিপেড মিটারের চল শুরু হয়। বলা হয়েছিল, গ্রাহক যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবে, বিল দিবে ততটুকুই। কিন্তু বাস্তবতা ভিন্ন। ঢাকা সিটিতে একজন গ্রাহক যদি 1000 টাকা টপ আপ করেন, তবে তিনি বিদ্যুৎ পান 700 থেকে 800 টাকার। ডিমান্ড চার্জ আর ভ্যাট ছাড়াও তাকে গুনতে হয় 40 টাকার মিটার ভাড়া। মিটারের দাম শোধ হয়ে গেলেও এই খরচ থেকে মুক্তি নেই দেশজুড়ে 50 লাখের বেশি প্রিপেইড গ্রাহকের। আমি মাসে 3 থেকে 4000 টাকা আমার বিল আসে। তো আমি 1000 টাকা যদি ভরি, তার মধ্যে 800 টাকার বিল আমি পাই। বাকি টাকা কাটি নিয়ে যায় মিটার চার্জ। কেন এটা কাটে বা কি কারণে কাটে, এটা তো তখন আমরা উত্তর পাই নাই খুঁজি। বিদ্যুৎ গ্রাহকদের এই বাড়তি খরচ কমানোর চেষ্টা করছে সরকার। এরই মধ্যে প্রিপেইডের মাসিক চার্জ নিয়ে সমাধান বের করার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী। শুধু মিটার ভাড়া তুলে দিলেই সাধারণ ঘরবাড়ি বা ছোট দোকানপাটে যেখানে সিঙ্গেল ফেজ মিটার ব্যবহার করা হয়, সেখানে সাশ্রয় হবে 480 টাকা। আর শিল্প কারখানা বা বড় প্রতিষ্ঠানে 3 ফেজ মিটারে বাঁচবে 3000 টাকা পর্যন্ত। 500 টাকা ভরাইলে 300, 280 এরকম করে টাকা থাকতো। বাদবাকিগুলো কেটে নিত। এখন যদি না কেটে নেয় তাহলে সুবিধা হবে। এই টাকাটা আসলে যদি সরকার না কাটে, এটা আমাদের জন্য ভোক্তা পর্যায়ে অনেক সুফল বয়ে আনে। এটা বাস্তবায়ন করা খুবই জরুরি, কারণ যারা ছোট পরিবার আছে তারা এই বাস্তবায়ন না করে তাদের খুবই কষ্ট হয়ে যায়। এক্সট্রা অনেকগুলো চার্জ আছে, ওগুলো যদি আরো কমায় নেয় সরকারে, তাহলে দেশের জন্য সবার জন্যই ভালো আর কি। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু মিটার ভাড়া নয়, গ্রাহকের ওপর থেকে ডিমান্ড চার্জ বা অতিরিক্ত ব্যয়ের চাপ কমানো উচিত। স্বচ্ছতা আনা উচিত গ্রাহক সেবায়। কিছু ভৌতিক বিষয় রয়েছে, যেমন একটি আছে ডিমান্ড চার্জ দিতে হয় প্রতি মাসে। সেটিও আসলে পুরোপুরি পরিষ্কার না যে কতদিন যাবত এই ডিমান্ড চার্জটি তাদেরকে দিতে হবে। প্রিপেড মিটারের সঠিকভাবে তার বিলিং সিস্টেমটি কাজ করছে কিনা, এটি উপযুক্তভাবে যথাযথভাবে বিলগুলো যেগুলো নেওয়া হচ্ছে সেটা যৌক্তিক কিনা, এই বিষয়গুলো আমার মনে হয় যে পরীক্ষা করে দেখার প্রয়োজন রয়েছে। অবশ্য বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী আগেই জানিয়েছেন, প্রিপেড গ্রাহকের কাছ থেকে আদায় করা কম বেশি 10% মতো আনুষঙ্গিক চার্জ নিয়ে আলোচনা চলছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 41 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5230 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসে 5 পয়েন্ট কমে 1061 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 19 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1979 পয়েন্টে। ডিএসইতে আজ হাত বদল হয়েছে 663 কোটি 87 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 646 কোটি 42 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 111টি প্রতিষ্ঠানের, কমেছে 231টির, অপরিবর্তিত ছিল 51টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে একমে পেস্টিসাইডস লিমিটেড। প্রতিষ্ঠানটির মোট 19 কোটি 62 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন ও ব্র্যাক ব্যাংক। ডোনাল্ড ট্রাম্পের এলোমেলো আচরণে দিশেহারা মার্কিন শেয়ার বাজার। নিম্নমুখী এশিয়া, ইউরোপের সূচকও। যুদ্ধ, সুদের হার ও প্রযুক্তির খাতের অনিশ্চয়তায় বড় ধাক্কা খাচ্ছে বিনিয়োগকারীরা। বৈশ্বিক স্টক মার্কেট থেকে এক মাসে গায়েব কয়েক ট্রিলিয়ন ডলার। মূলধন পর্যন্ত তুলে নিচ্ছে অনেকে। এমন টালমাটাল পরিস্থিতিতে এক মাসে 62% পর্যন্ত বেড়েছে তেলের দাম।
হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বাধা, উপসাগরীয় এলাকার জ্বালানি স্থাপনাগুলোয় পাল্টাপাল্টি হামলা, সব মিলিয়ে 1 মাস ধরে স্মরণকালের সবচেয়ে বড় বিপর্যয় তৈরি হয়েছে তেলের বাজারে। মাসিক বৃদ্ধির রেকর্ড গড়েছে ব্রেন্ট ক্রুড। সোমবার আগের দিনের তুলনায় 2.9% বেড়ে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়িয়েছে $116, যা 27 ফেব্রুয়ারির তুলনায় 62% বেশি। তেলের দাম আর সুদের হার নিয়ে অনিশ্চয়তা ঘিরে তৈরি অস্থিরতা চাপে ফেলছে বাজারকে। এমনই স্পর্শকাতর অবস্থা যে সামান্য খবরেও ওঠানামা করছে দাম। এই অস্থিরতা ভয়াবহ প্রভাব ফেলছে শেয়ার বাজারেও। ব্লুমবার্গ ওয়ার্ল্ড এক্সচেঞ্জ মার্কেট ইন্ডেক্সের তথ্য অনুযায়ী 1 মাসে অন্তত $11.5 ট্রিলিয়ন হারিয়েছে বৈশ্বিক স্টক মার্কেট। মার্কিন বাজারও এর বাইরে নয়। ডোনাল্ড ট্রাম্পের উল্টোপাল্টা বক্তব্য আর খ্যাপাটে আচরণে ওয়াল স্ট্রিটের ওপর ভরসা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা। শোনা যাচ্ছে $1 ট্রিলিয়ন খোয়ানোর খবর। মার্কিন শেয়ার বাজারের পাশাপাশি ইউরোপ আর এশিয়ার বাজারেও একই রকম টালমাটাল দশা। সামান্য ওঠানামা করলেও জাপান, দক্ষিণ কোরিয়া, চীনে টানা প্রায় 1 মাস ধরেই মোটের ওপর নিম্নমুখী সূচক। S&P 500, নাসদাক, ডো সবগুলোতেই কয়েক শতাংশ মূল্য কমেছে। ডলারের বিপরীতে চাপে এশিয়ার মুদ্রা বাজারও। মান কমেছে দক্ষিণ কোরিয়ার ওন, জাপানের ইয়েন ও সিঙ্গাপুরের ডলারের। দেশে দেশি ঝুঁকিপূর্ণ বাজার থেকে সরে যাচ্ছে বিনিয়োগকারীরা। অনেকেই তুলে নিচ্ছে মূলধন। স্টক ছেড়ে নগদ অর্থ জমা করছেন অনেক ধনীরা। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী বৈশ্বিক মন্দার শঙ্কায় বিশ্লেষকরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।